আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম হরর সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় কনজারিং সিরিজের আরেকটি সত্য ঘটনায় নির্মিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম অ্যানাবেল। গত সিনেমাতে দেখানো হয়েছিল কিভাবে অ্যানাবেল ডল তৈরি হয়, যা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। এই সিনেমা কিন্তু সরাসরি সেই গল্পের পরের অংশ, তো সেই ভিডিওটা আগে দেখে আসতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই গল্পে জানা যাবে অ্যানাবেল ডল কতটা ভয়ঙ্কর ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ঘটনাটি যে সত্য তার প্রমাণ ভিডিওর শেষে দেওয়া আছে। তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা জন এবং তার গর্ভবতী স্ত্রী মিয়াকে দেখি। জন মিয়াকে একটি পুতুল উপহার দেয়। সেই পুতুলটি ছিল অ্যানাবেল ডল। পুতুলটি দেখে মিয়া খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে জন ও মিয়া ঘুমিয়েছিল। হঠাৎ মিয়া পাশের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে জনকে জাগিয়ে তোলে। জন প্রতিবেশীর বাড়িতে যায়। মিয়াও তার পেছনে আসছিল, কিন্তু পরের মুহূর্তেই জন রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এটা দেখে মিয়া ভয় পেয়ে যায়। জন তাকে বলে, এটা আমার রক্ত নয়, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। মিয়া বাড়ির ভেতরে গিয়ে অ্যাম্বুলেন্স ফোন করতে থাকে। ঠিক তখনই পাশের ঘর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, তোমার পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। পেছনে তাকিয়ে মিয়া দেখে এলোমেলো চুলের এক মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে সেই অ্যানাবেল ডল। মেয়েটিকে দেখে মিয়া আতঙ্কিত হয়ে পড়ে। এই মেয়েটি আর কেউ নয়, জেনিস, যাকে আমরা এর আগের সিনেমাটিতে দেখেছিলাম। আর এই ঘটনাও কিন্তু আমরা আগের সিনেমার শেষে দেখেছিলাম। এ সময় তার প্রেমিকও সেখানে এসে মিয়াকে আক্রমণ করতে থাকে। ঠিক তখন জন এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু জেনিসের প্রেমিক আবারও মিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য ভালো এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং গুলি করে তাকে মেরে ফেলে। অন্যদিকে ঘরের ভেতরে জেনিস নিজের জীবন নিজেই শেষ করে দেয়। মৃত্যুর সময় তার হাতে ছিল অ্যানাবেল ডল। জেনিসের রক্ত ধীরে ধীরে অ্যানাবেল ডলের চোখের ভেতরে ঢুকে যায়। এর অর্থ শয়তানি আত্মাটি আবারও অ্যানাবেল ডলের ভেতরে চলে গেল, ঠিক যেমনটা সে 24 বছর আগে করেছিল। কয়েকদিন পর মিয়া হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে অ্যানাবেল ডলটি দেখে সে জনকে বলে, এই পুতুলটা বাড়ি থেকে ফেলে দাও। পরদিন জন মিয়াকে বলে একজন গোয়েন্দা মিয়ার সঙ্গে দেখা করতে চায়। মিয়া জানায় সেদিন রাতের সেই ভয়ানক ঘটনা সে আর মনে করতে চায় না। তবু গোয়েন্দা তার সঙ্গে দেখা করতে আসে। সে মিয়াকে জানায় তাদের প্রতিবেশী ছোটবেলায় জেনিসকে দত্তক নিয়েছিল, কিন্তু বড় হয়ে জেনিস এমন একটি গোপন দলের সদস্য হয়ে যায় যারা কালো জাদু, নরবলি এবং খুনের মতো ভয়ঙ্কর বিষয়গুলোতে বিশ্বাস করত। তাই তারা দুজন মিলে প্রথমে জেনিসের পালক বাবা মাকে হত্যা করে, আর এরপরই তারা মিয়াদের উপর হামলা চালায়। পরদিন দেখা যায় জন অ্যানাবেল ডলটাকে আবর্জনার মধ্যে ফেলে দেয়। এদিকে মিয়া বাড়িতে একা বসে সেলাই করছিল। হঠাৎ রান্নাঘরের চুলা নিজে থেকে জ্বলে ওঠে। ধীরে ধীরে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ধোঁয়া দেখে মিয়া রান্নাঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখে চারিদিকে আগুন জ্বলছে। ঠিক তখনই মিয়া উপর হয়ে মেঝেতে পড়ে যায়। সে গর্ভবতী হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জনও হাসপাতালে পৌঁছে যায়। সে মিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে, তোমাকে একা বাড়িতে রেখে যাওয়া আমার উচিত হয়নি। তখন একজন নার্স তাদের নবজাতক কন্যা সন্তানকে নিয়ে আসে। মেয়েকে দেখে জনের মুখে হাসি ফুটে ওঠে। এরপর মিয়া জনকে জানায় সে আর কখনোই ওই বাড়িতে ফেরত যেতে চায় না। জনও তার কথায় রাজি হয়ে যায়। তাই তারা তাদের নবজাতক সন্তানকে নিয়ে নতুন একটি বাড়িতে উঠে যায়। নতুন বাড়িতে জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ তারা আবার অ্যানাবেল ডলটিকে খুঁজে পায়। জন আবারও সেটাকে ফেলে দিতে চায়, কিন্তু এবার মিয়া তাকে বাধা দেয়। সে বলে, এটা তুমি আমাকে উপহার দিয়েছিলে, তাই এটাকে বাড়িতেই থাকতে দাও। জন তার কথা মেনে নেয়। এরপর এক রাতে জন বাড়িতে ছিল না। মিয়া একা বসে রাতের খাবার খাচ্ছিল। খাবারের সময় সে গানও শুনছিল। খাওয়া শেষ করে সে মিউজিক বন্ধ করে ডাইনিং রুমে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণ পর মিউজিক আবার নিজে থেকেই চালু হয়ে যায়। মিয়া আবার সেটি বন্ধ করে, আর ঠিক তখনই সে একটি ছোট মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। মেয়েটি ফিসফিস করে বলে, আমি তোমার আত্মা চাই। শব্দটি পর্দার আড়াল থেকে আসছিল। মিয়া ধীরে ধীরে পর্দার দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে যেতে পর্দাটি হঠাৎ তাকে জড়িয়ে ধরে। ভারসাম্য হারিয়ে মিয়া মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পর্দার পেছন থেকে একটি ছোট মেয়ে দৌড়ে বেরিয়ে যায়। কষ্ট করে উঠে দাঁড়িয়ে মিয়া দেখে তার সেলাই মেশিন নিজে থেকে চালু হয়ে গেছে। সে গিয়ে মেশিনটি বন্ধ করে, কিন্তু মেশিন বন্ধ করতেই সামনের ঘরে সে একটি ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিয়া ছোট মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না, বরং সে দৌড়ে মিয়ার কাছে আসতে শুরু করে। কিন্তু কাছে আসার সঙ্গে সঙ্গে তার শরীর বড় হতে থাকে। এটা দেখে মিয়া ভয়ে সরে যায়, আর সেই মেয়েটিও হাওয়ায় মিলিয়ে যায়। মিয়া সব ঘটনা জনকে জানায়, কিন্তু জন আবারও বলে এগুলো তার মনের ভুল ছাড়া আর কিছুই না। তবু সে মিয়াকে নিয়ে একটি চার্চে যায়। সেখানে ফাদার তাকে বলেন, জীবনে কঠিন সময় এলে ভয় না পেয়ে সাহসের সঙ্গে তার
মোকাবেলা করতে হয়, তবে সেই সময়কে পার করা সম্ভব। ফাদারের কথা শুনে মিয়ার মনে কিছুটা সাহস ফিরে আসে। চার্চ থেকে বেরিয়ে জন কাজে চলে যায় আর মিয়া বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে তার মেয়েকে দোলনায় শুইয়ে দেয়। এরপর নিচের বেসমেন্টে যায়। বেসমেন্টের চারপাশে নানা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। হঠাৎ সেখানে সে তার মেয়ের দোলনার মতো একটি দোলনা দেখতে পায় আর সেখান থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। মিয়া ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে যায়, কিন্তু কাপড় সরাতেই ভেতর থেকে দুটো ভয়ঙ্কর শয়তানি হাত বেরিয়ে আসে। সেই হাত দ্রুত তার কবজি শক্ত করে ধরে ফেলে। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে মিয়া দৌড়ে পালায়। সে দ্রুত লিফটের ভেতরে ঢুকে পড়ে। লিফট ওপরে পৌঁছানোর পর দরজা খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ দরজাটি আবারও সেই বেসমেন্টেই খুলেছে। এটা দেখে মিয়ার ভয় আরো বেড়ে যায়। এবার সে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। চারপাশে ঘন অন্ধকার। হঠাৎ সে পেছনে তাকিয়ে দেখে একটি ভয়ঙ্কর শয়তান তার দিকে এগিয়ে আসছে। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত সে নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সে নিজের হাতের দিকে তাকায়। যেখানে শয়তানটি তাকে ধরেছিল সেখানে একটি ক্ষতের সৃষ্টি হয়েছে এবং একটি চিহ্ন দেখা যাচ্ছে। মিয়া কিছুই বুঝতে পারে না। সে ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে ফেলে, কিন্তু পরে ব্যান্ডেজ খুলে দেখে সেখানে কোনো দাগই নেই। এরপর মিয়া সেই গোয়েন্দাকে বাড়িতে ডাকে, যে আগেও তার সঙ্গে দেখা করেছিল এবং প্রতিবেশীদের হত্যাকাণ্ডের তদন্ত করছিল। গোয়েন্দা এবার তাকে অ্যানাবেল সম্পর্কে বিস্তারিত জানায়। সে বলে ছোটবেলায় অ্যানাবেলকে দত্তক নেওয়া হয়েছিল, কিন্তু বড় হয়ে সে ট্রেন্ট নামের একটি গোপন দলের সদস্য হয়। এই দলটি অশুভ শক্তির উপাসনা করত। গোয়েন্দা মিয়াকে কয়েকটি ছবিও দেখায়। সেগুলো ছিল সেই সব মানুষের ছবি যাদের হত্যা করা হয়েছিল। মিয়া লক্ষ্য করে তাদের শরীরেও একই চিহ্ন আঁকা ছিল, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে তার হাতেও দেখা গিয়েছিল। সে গোয়েন্দার কাছে এর অর্থ জানতে চায়, কিন্তু গোয়েন্দাও এই বিষয়ে কিছু জানতো না। উত্তর খুঁজতে মিয়া একটি লাইব্রেরিতে যায়। সেখানে সে এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা নিয়ে লেখা একটি বই নিয়ে আসে। বই নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ সে কাচের ভেতরে একটি ছায়া দেখতে পায়, আর সেই ছায়াটি ছিল জেনিসের। মিয়া যখন সেই ছায়ার দিকে তাকিয়েছিল, ঠিক তখনই তার শিশুর প্রেমটি নিচে থেকে গড়িয়ে রাস্তার দিকে চলে যায়, সোজা একটি দ্রুতগামী ট্রাকের সামনে। তবে সৌভাগ্যবশত শিশুটি নিরাপদে মিয়ার কোলেই ছিল। এই ভয়ঙ্কর ঘটনার পর মিয়া দ্রুত বাড়ি ফিরে আসে। এরপর সে লাইব্রেরি থেকে আনা বইটি পড়তে শুরু করে। বইটিতে লেখা ছিল, শয়তানি শক্তি সাধারণত দুর্বল, ভীত এবং নির্দোষ মানুষদেরই লক্ষ্য বানায়। বইয়ের এই অংশ পড়ার পর মিয়া নিজের মেয়ের দিকে তাকায়। ঠিক তখনই শিশুর ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। মিয়া দ্রুত সেই ঘরে যায়। ঘরে ঢুকতে দরজাটা নিজে থেকে বাইরে থেকে বন্ধ হয়ে যায়। দরজার নিচে ফাঁক দিয়ে সে দেখতে পায় তার মেয়ে বুকশেলফের পাশে বসে আছে আর তাক থেকে একের পর এক বই পড়ে যাচ্ছে। সেই ফাঁক দিয়ে মিয়া অ্যানাবেল ডলকেও দেখতে পায়। কোনো রকমে একটি চেয়ার দিয়ে দরজার লক ভেঙে সে বাইরে বেরিয়ে আসে। তারপর দ্রুত মেয়েকে কোলে তুলে নেয়। ঠিক তখনই সে ডলটির দিকে তাকায় আর তার সামনে সেই ভয়ঙ্কর শয়তান হাজির হয়, যে এতদিন ধরে তাদের বাড়িতে এসব ঘটিয়ে আসছিল। শয়তানটিকে দেখে মিয়া আতঙ্কে চিৎকার করে ওঠে। এদিকে জন নিচে ছিল। স্ত্রীর চিৎকার শুনে সে দৌড়ে উপরে আসে। ঘরে ঢুকে দেখে চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মিয়া ভয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। সে জনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচাও। এরপর জন চার্চের ফাদারকে বাড়িতে ডেকে আনে। মিয়া তাকে অ্যানাবেল ডল এবং এতদিনের সব ঘটনার কথা খুলে বলে। ফাদার বলেন, অনেক সময় শয়তানি শক্তি নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য এমন বস্তুর ব্যবহার করে। তিনি আরো জানান, শয়তান একটি আত্মা চায়, কিন্তু কেউ স্বেচ্ছায় নিজের আত্মা উৎসর্গ না করলে সে সেই আত্মা গ্রহণ করতে পারে না। এরপর ফাদার সিদ্ধান্ত নেন ডলটিকে চার্চে নিয়ে যাবেন। ফাদার ডলটি নিয়ে চার্চের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু চার্চের দিকে যেতে তিনি দেখতে পান গাড়ির ভেতরে একটি ছায়া মূর্তি বসে আছে, আর সেটি ছিল জেনিসের রূপ। আসলে এটি শয়তানি, তবে মানুষের সামনে সে বেশিরভাগ সময় জেনিস বা অ্যানাবেলের চেহারা ধারণ করে। ছায়াটিকে দেখা মাত্র ফাদার প্রচন্ড একটি আঘাত পান। তিনি ভয়াবহভাবে আহত হন। ঠিক তখনই সেই শয়তানি সত্তা এসে অ্যানাবেল ডলটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফাদারকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জনও সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ পর ফাদারের জ্ঞান ফিরে আসে। তিনি জনকে বলেন, শয়তান একটি আত্মার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু সে তোমাদের মেয়ের আত্মা নিতে পারবে না, কারণ সে এখনো শিশু। নিজের আত্মা স্বেচ্ছায় সে দিতে পারে না, তাই সে তোমার স্ত্রীর আত্মা চায়। মিয়ার জীবন এখন ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে। একথা শুনে জন সঙ্গে সঙ্গে মিয়াকে ফোন করে, কিন্তু বাড়ির সেই শয়তানি শক্তি তার ক্ষমতা ব্যবহার করে জন ও মিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে বাড়িতে মিয়ার সঙ্গে তার এক বান্ধবীও ছিল। সে অতীতে এমন অতিপ্রাকৃত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। হঠাৎ বাড়ির ভেতরে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। চারপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। মিয়া দরজা খুলতেই দেখে বাইরে ফাদার দাঁড়িয়ে আছেন, কিন্তু আসলে তিনি ফাদার ছিলেন না। ওটা ছিল শয়তানের তৈরি এক ভ্রম। সে মিয়াকে বলে, ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দান করুক। এরপর হঠাৎ দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর সেই মুহূর্ত থেকে বাড়ির সব আসবাবপত্র কাঁপতে শুরু করে। মিয়ার মেয়ের কান্নার শব্দ শোনা যায়। মিয়া দৌড়ে শিশুর ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার মেয়ে নেই। অন্যদিকে মিয়ার
বান্ধবী পুলিশে ফোন করে সাহায্য চাইতে চায়, কিন্তু বাড়ির ফোন কাজ করা বন্ধ করে দেয়। এরপর শয়তান মিয়ার বান্ধবীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়, কারণ শয়তানের লক্ষ্য ছিল শুধু মিয়া। সে মিয়ার আত্মা চায়। এদিকে মিয়া বাড়ির বিভিন্ন জায়গা থেকে নিজের মেয়ের কান্না শুনতে পাচ্ছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। শেষে সে আবার শিশুর ঘরে যায়। সেখানে গিয়ে দেখে দোলনার ভেতরে অ্যানাবেল ডল, আর ঘরের দেয়াল জুড়ে বড় বড় অক্ষরে লেখা আই ওয়ান্ট হার সোল, অর্থাৎ আমি তার আত্মা চাই। মিয়া ধীরে ধীরে দোলনার কাছে যায়, তারপর রাগে অ্যানাবেল ডলটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। পরের মুহূর্তে সে দেখে তার মেয়ে সামনে মেঝেতে পড়ে আছে। মিয়া দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়, আর কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারে তার কোলে থাকা জিনিসটা তার মেয়ে নয়, ওটা ছিল একটি পুতুল। হঠাৎ পেছনের জানালার দিক থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, আই ওয়ান্ট ইউর সোল, অর্থাৎ আমি তোমার আত্মা চাই। এবার মিয়া বুঝতে পারে যতক্ষণ না সে নিজের আত্মা উৎসর্গ করছে ততক্ষণ তার মেয়েকে সে ফিরে পাবে না। এদিকে বাড়ির বাইরে মিয়ার বান্ধবী মরিয়া হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। ঠিক তখন জন সেখানে পৌঁছে যায়। তার কাছে বাড়ির চাবি ছিল। তারা দুজনে মিলে দরজা খুলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে তারা দেখে মিয়ার হাতে অ্যানাবেল ডল, আর সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। জন মিয়ার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে, কিন্তু অ্যানাবেল ডলটি তখন মিয়ার হাত থেকে ছিটকে তার বান্ধবীর কাছে চলে যায়। মিয়ার বান্ধবী ডলটি হাতে নিয়ে জানালার পাশে দাঁড়ায়, তারপর শয়তানের উদ্দেশ্যে বলে, আমি তোমাকে আমার আত্মা দিলাম। এই কথা বলেই সে জানালা থেকে নিচে ঝাঁপ দেয়, যার ফলে তার মৃত্যু হয়, অর্থাৎ শয়তান অবশেষে সেই আত্মাটি পেয়ে যায়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এর 6 মাস পরে আমরা জন ও মিয়াকে চার্চে দেখি। তারা ফাদারকে জানায় এরপর থেকে তারা আর কখনো অ্যানাবেল ডলকে দেখেনি। কিন্তু অন্যদিকে দেখা যায় অ্যানাবেল ডলটি একটি ডল শপে পৌঁছে গেছে। সেখানে এক নার্স ডলটি দেখে খুব পছন্দ করে, সে সেটি কিনে নেয়। আর গল্পের একদম শেষে দেখানো হয় সেই ডলটি এখন এড ও লরেনদের হন্টেড মিউজিয়ামে রয়েছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এড, লরেন এবং তাদের এই মিউজিয়াম সম্পর্কে আমরা পরবর্তী সিনেমাতে জানতে পারবো। এবার গল্পটি সত্যি হবার কিছু প্রমাণ দিলাম, আপনারা দেখে নিন। আর অবশ্যই সিনেমাটি দেখবেন, এক্সপ্লেইন দেখে কখনো আসল সিনেমার মজা পাওয়া যায় না। কনজুরিং সিরিজের সকল সিনেমাই সত্যি দুর্দান্ত। এরপর আমরা এক্সপ্লেইন করব দ্য কনজুরিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।